পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টিতে অর্থ বিনিয়োগ করছে বললেন প্রধান উপদেষ্টা। নারী নির্যাতনের ঘটনায় উদ্বেগ, অদম্য নারীদের সম্মাননা। কলাবাগানে চাঁদাবাজিতে অভিযুক্ত 14 জন আদালতে। চিহ্নিত হয়নি ফরহাদ মজহরের প্রতিষ্ঠানে হামলাকারী। বনশ্রীতে স্বর্ণ লুটের ঘটনায় গ্রেপ্তার 6। পুরায় ধর্ষণের শিকার শিশুর শারীরিক অবস্থার অবনতি। চিকিৎসা নিশ্চিতে ঢাকা মেডিকেলে 4 সদস্যের বোর্ড গঠন। এবং রোডম্যাপ না হলেও নির্বাচনের জন্য প্রস্তুতি বিএনপি জামায়াতের। সন্ত্রাস ও কালো টাকার ব্যবহার বন্ধে সতর্ক থাকবার আহ্বান। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজন আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ইসরাত মুক্তি এবং আমি নাইম আবির। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টিতে অর্থ বিনিয়োগ করছে বলে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে বলেও জানান তিনি। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে 5 জন অদম্য নারীকে সম্মাননা প্রদান করেন প্রধান উপদেষ্টা। সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে এই সম্মাননা তুলে দেন তিনি। প্রধান উপদেষ্টা আরও বলেন, নারী নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে সামাজিকভাবে ঐক্য গড়ে তুলতে হবে। সাজিদ আরাফাত জানাবেন বিস্তারিত। সমাজ, পরিবার কিংবা রাষ্ট্রে নারীর কৃতিত্বকে স্মরণ ও সম্মান জানানোর দিন আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বব্যাপী নারীর অধিকার প্রতিষ্ঠায় দিবসটি উপলক্ষে করা হয় নানা আয়োজনের। তারই ধারাবাহিকতায় সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব নারী দিবস উপলক্ষে অদম্য নারী পুরস্কার আয়োজন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এই আয়োজনে তুলে ধরা হয় নারীর গৌরবোজ্জ্বল অবদানের কথা। ভাষা আন্দোলন, মহান স্বাধীনতা সংগ্রাম থেকে 24-এর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীদের রক্তঝরা দিন ইতিহাস হয়ে থাকবে বলে জানান আলোচকরা। এবার আমরা নির্যাতন মুক্ত করে শিশুকে নিরাপদ আশ্রয় দিয়ে আমরা দেশটাকে গড়ব। আয়োজনে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে জুলাই কন্যাদের অবদানের কথা ভুলবার নয়। সাম্প্রতিক সময়ে নারীদের উপর হামলা নির্যাতনের সমালোচনা করে তিনি বলেন, এ ধরনের ঘটনা উদ্বেগজনক। এসব নিপীড়নের বিরুদ্ধে সামাজিকভাবে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি। নারী বিরোধী যে শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, তাকে আমরা দেশের সকল মানুষকে সঙ্গে নিয়ে অবশ্যই মোকাবেলা করব। নারীর প্রতি সহিংসতা, নারী নির্যাতন প্রতিরোধ করতে হলে, বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ গড়তে হলে নারীর পাশে দাঁড়ানোর, তাদেরকে সমর্থন জানানোর কোনো বিকল্প নাই। নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকুন। নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলুন। একে অন্যের পাশে দাঁড়ান। একটি সুন্দর শান্তিপূর্ণ সমাজ গড়তে সরকারকে সহযোগিতা করুন। প্রধান উপদেষ্টা বলেন, নারীদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে ও আইনি সহায়তা প্রদানে পারিবারিক সহিংসতা আইন 2010 হালনাগাদ করা হবে। নারীর প্রতি সহিংসতা রোধ সরকারের অন্যতম অগ্রাধিকার। অনেক সময় নারীরা নির্যাতনের শিকার হলেও তারা বুঝতে পারেন না কোথায় অভিযোগ জানাবেন। নারীরা যেন তাদের অভিযোগ জানাতে পারেন সেজন্য হটলাইন চালু করা হয়েছে। আইনি সহায়তা প্রদানের জন্য আমরা পারিবারিক সহিংসতা আইন 2010 হালনাগাদ করার উদ্যোগ নিয়েছি। যৌন হয়রানি প্রতিরোধ ও সুরক্ষা আইন প্রণয়নের কাজেও আমরা হাত দিয়েছি। আমরা একটি নারী বিষয়ক সংস্কার কমিশন করেছি, যারা তাদের সুপারিশগুলো শিগগিরই দেবেন। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টিতে বিপুল অর্থ বিনিয়োগ করছে জানিয়ে তাদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে যাচ্ছে। আমাদেরকে এখন ততটাই সতর্ক থাকতে হবে যেমনটা আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে আছি। ইতিহাস আমাদের যে সুযোগ দিয়েছে
সেই সুযোগ যেন আমরা পরিপূর্ণভাবে ব্যবহার করার জন্য কায় মনোবাক্যে নিবেদিত থাকি। আমরা নতুন বাংলাদেশ গড়বই, এই আমাদের প্রতিজ্ঞা। এর আগে নারী দিবস উপলক্ষে 5 জন অদম্য নারীকে সম্মাননা প্রদান করেন প্রধান উপদেষ্টা। অর্থনৈতিকভাবে সফল নারী হিসেবে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় শরীফা সুলতানাকে। শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সফল নারী সম্মাননা পান হালিমা বেগম। সফল জননী হিসেবে মেরিনা বেসরা, সমাজ উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ মুহিন মোহনাকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামের সফল নারী হিসেবে সম্মাননা পান লিপি বেগম। বিশেষ সম্মাননা প্রদান করা হয় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের সূত্র ধরে গণ অভ্যুত্থান, যেখানে সম্মুখ সারিতে ছিলেন নারীরা, অথচ মুক্তি মেলেনি তাদের। রাজপথ কিংবা রাজনীতিতে এখনো বৈষম্যের শিকার নারীরা। পুরাতন তো বটেই, নতুন প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোতেও নির্বাচন কমিশনের বেঁধে দেয়া 33% নারীদের উপস্থিতি নিশ্চিতের কথা রয়ে গেছে শুধু কাগজে আর কলমে। নারী দিবসে দেশের রাজনীতিতে নারীদের অবস্থান নিয়ে বিস্তারিত জানাবেন মেহেরি নানি। একাত্তরের স্বাধীনতা সংগ্রাম থেকে 24-এর স্বৈরাচার তাড়ানোর আন্দোলন, নারীদের অংশগ্রহণ ছিল সমানে সমান। মিছিলে স্লোগানে উচ্চস্বর যেমন ছিল, তেমনি চরম নির্যাতনের মুখে দৃঢ় প্রতিরোধ করতেও সম্মুখভাগে ছিলেন নারীরা। তবে 24-এর বিপ্লবে নারী অংশীজনের যে আকাঙ্ক্ষা ছিল, বাস্তবে তার কতটুকু প্রতিফলিত হয়েছে? সর্বস্তরে নারীর নিরাপত্তায় বা কতটুকু নিশ্চিত করা গেছে? আমি কেন নীলক্ষেত থেকে গাজীপুরে আমি আমার বাসায় যাব, সেখানে কেন আমি রাতে 12টার সময় যেতে পারবো না? সার্ভে করছিল ওনারা যে নারীরা আসলে 5 আগস্টের পরে সেফ ফিল করছে কিনা। তো আমি স্বভাবতই কয়েকজনের সাথে কথা বলতে গেলাম। ম্যাক্সিমামেরই এই ছিল যে ও রাত প্রথমত রাতে বাসে যে যাবে এটা আর ভাবতেই পারছে না। চব্বিশে বদলে দেবার প্রত্যয় থাকলেও আদতে নারীর কপাল বদলায়নি। এ যেমন পলিসি মেকিংয়ে আন্দোলনের বড় অংশজন হলেও পরবর্তীতে ধীরে ধীরে পিছিয়ে পড়তে থাকেন নারীরা। গণ অভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের হাত ধরে সম্প্রতি নতুন দল জাতীয় নাগরিক পার্টির উত্থান ঘটলেও সেখানেও সম্মুখ সারিতে নারী নেতৃত্বের সংকট আছে। এই অভ্যুত্থান পরবর্তী সময়ে নারীদেরকে আমরা রাজনীতির মাঠে একদম সক্রিয় এবং সামনের অগ্রবর্তী ভ্যানগার্ড ভূমিকায় দেখব, কিন্তু আমরা সেটার থেকে কিছুটা পিছিয়ে আছি। যে রাজনৈতিক আকাঙ্ক্ষা আমরা পরিস্ফুটন করতে চেয়েছি, কিন্তু কিছু রাজনৈতিক ব্যক্তি বা পক্ষ এবং দল সেই পুরনো রাজনৈতিক ধারাকেই বারবার চর্বণ করে সামনের দিকে নিয়ে এসেছেন। এই কোটা আকারে নারীদেরকে রাখার সংস্কৃতি আসলে দীর্ঘমেয়াদে ভালো ফল বয়ে আনবে না। সভাপতি এবং সাধারণ সম্পাদক, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী একটি রাজনৈতিক দলে অন্তত 33% নারী প্রতিনিধি রাখার কথা বলা হয়েছে। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এটি মানেনি কোনো দলই। বাধা কোথায় জানতে চাই ছাত্র দলের এই নেত্রীর কাছে। একটা মেয়ে মনে করেন যে বিশ্ববিদ্যালয়ে আসা বা রাজনীতি করতে আসা পর্যন্ত তার জীবনের যে বিভিন্ন ধরনের স্ট্রাগল থাকে, সেখান থেকে রাজনীতি করতে আসা কিন্তু তার জন্য একটা এক্সট্রা স্ট্রাগল। ডিসগ্রেসফুল মন্তব্য আমাদেরকে নিয়ে ক্রমাগত করা হচ্ছে, এটা রাজনীতিতে না আসার একটা অন্যতম বাধা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তারা নারীদের নিয়ে কাজ করছে, আমরা কাজ করছি। নারী রাজনীতি কর্মী হিসেবে আমি আশা রাখি এই সংখ্যাটা বাড়বে। পুরুষালী ব্যাটাগিরি দেখানো। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, পুরুষশাসিত সমাজ ব্যবস্থার প্রতিফলন ঘটে রাজনীতির মাঠেও। তাই নারী নেতৃত্বের সংস্কৃতি সেভাবে গড়ে ওঠেনি বাংলাদেশে। আমাদের রাজনীতির যে মঞ্চ, সেই মঞ্চে যে পুরুষালী ধাক্কাধাক্কি, এই ধাক্কাধাক্কিটা বন্ধ করা হচ্ছে আমাদের রাজনৈতিক সংস্কৃতির জন্য খুবই জরুরি। পুরুষালী ধাক্কাধাক্কি আপনারা বন্ধ করেন, আপনারা দেখবেন যে 33% কেন 51% অফ দ্য পপুলেশন ইজ উইমেন। সো জনসংখ্যার অনুপাতে নারীরা কিন্তু পার্টিতে চলে আসবে। রাজনৈতিক দলগুলোকে মনে রাখতে হবে, আগামীতে তারা যে ভোটে সামিল হতে যাচ্ছেন, রাজনীতির মূল ধরনটাকে উল্টে দিতে পারেন, তাহলে দেখবেন নারীরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ হয়ে উঠতে পারছে।
৩৩ বছর নারী নেতৃত্বে কেটেছে বাংলাদেশের শাসন ব্যবস্থা। সেই বাস্তবতায় রাজনৈতিক দলগুলোতে আসলে নারী নেতৃত্ব যতটা থাকার কথা ছিল তা কতটুকু অর্জিত হয়েছে, আইন থাকলেও কতটা মানা হচ্ছে বা কতটা গুরুত্বপূর্ণ পদে রয়েছেন দলীয় নারী নেতৃত্ব, এইসব প্রশ্নের যৌক্তিক উত্তরের খোঁজে এখনও রয়ে গেছে দেশের রাজনীতির ময়দান। নতুন বাংলাদেশে যে ভোট আসছে, নতুন রাজনীতির যে শুরু, সেখানে নারীরা বঞ্চিত হবেন না, এবারের নারী দিবস হোক সেই অঙ্গীকারের। মেহরিন অ্যানি, এখন ঢাকা। ধর্মীয় আবেগকে ব্যবহার করে নারীদের অসম্মানকারীরা ছাড় পাবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। বলেন, নারীদের সর্বোচ্চ সম্মানের স্থান দিয়েছে ইসলাম ধর্ম। সকালে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন এবং এলজিইডির বিভিন্ন প্রকল্পের কাজে সম্পৃক্ত নারীদের মধ্যে শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারী সম্মাননা 2025 প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, যে কোনো মহল থেকে নারীদের নিরাপত্তা বিঘ্ন ঘটানোর অপচেষ্টা করা হলে কঠোর হস্তে তা দমন করবে সরকার। জুলাই আগস্ট অভ্যুত্থান পরবর্তী আগামীর বাংলাদেশে লিঙ্গ বৈষম্য থাকবে না আশা প্রকাশ করে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, নারী পুরুষ নির্বিশেষে সকলের সমন্বয়ে সাফল্যমণ্ডিত হবে দেশ। অনুষ্ঠানে এলজিইডির বিভিন্ন প্রকল্পের কাজে সম্পৃক্ত সফল 10 নারীকে 3 ক্যাটাগরিতে শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারী সম্মাননা 2025 প্রদান করা হয়। ধর্মের আবেগকে ব্যবহার করে নানাভাবে নারীদেরকে নিচু করে দেখানোর এবং হ্যারাসমেন্ট করার মতো ঘটনা ইতিপূর্বে ঘটেছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমাদের ধর্ম এই বিষয়টাকে অ্যালাউ করে না। আমাদের ধর্ম আমাদের নারীদেরকে সর্বোচ্চ সম্মানের জায়গায় রাখার স্বীকৃতিটা দিয়েছে। যারা এই ধরনের কার্যক্রমের সাথে যুক্ত হয়েছে কিংবা হচ্ছে, তাদেরকে আমরা সতর্ক করে দিতে চাই, কোনো প্রকার ছাড় দেবে না। যে কোনো মহল থেকে হলে সেটাকে কঠোর হস্তে দমন করা হবে। শেখ হাসিনার 15 বছর ছিল নারী ও শিশু নির্যাতনের আমল বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, নারীদের ছাড়া কোনোভাবে দেশ এগিয়ে নেওয়া সম্ভব নয়। একই অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি এখনও আমাদের সমাজে বিদ্যমান। একটি জঙ্গলি সরকার ক্ষমতায় থাকলে সমাজের মধ্যে জঙ্গলের রাজত্ব কায়েম থাকে। শেখ হাসিনা সেই ভয়ঙ্কর আদিম অরণ্যের রাজত্ব কায়েম করেছিল। কিন্তু বর্তমান এক রক্তক্ষয়ী মহা বিপ্লবের মধ্যে দিয়ে জুলাই আগস্টের বিপ্লব সম্পন্ন হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে যেমন আমরা এগিয়ে এসেছি, পেশাজীবী ক্ষেত্রে বলেন, রাজনৈতিক ক্ষেত্রে বলেন, বিভিন্ন যার যেখানে প্রতিটি সেক্টরে, কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় সেটা হলো নারী ও পুরুষের মধ্যে বৈষম্য, অর্থাৎ পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার দৃষ্টিভঙ্গি এখনো আমাদের উপর আছে, যে কারণে একজন মা, একজন ওয়াইফ তার ঘরের সম্মান পায় না। মাগুরায় ধর্ষণের শিকার 8 বছরের শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। শনিবার হাসপাতালে নিজ কার্যালয়ে গণমাধ্যমকে তিনি জানান, পাশবিক নির্যাতনে যৌনাঙ্গ জখম হয়েছে, গলায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তার বেঁচে থাকার বিষয়ে খুব বেশি আশাবাদী নন চিকিৎসকরা। ঢামেক পরিচালক বলেন, শিশুটি চিকিৎসা নিশ্চিতে 4 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বাচ্চাটার পরিস্থিতি এখন আসলে একটু খারাপের দিকেই। তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। তার পরিস্থিতি অবনতি হয়, তাকে আমরা গতকাল রাত 9টার দিকে ভেন্টিলেটরে রেখে আমরা 4 সদস্যের একটা মেডিকেল বোর্ড করে দিয়েছি। আজকেই এই মেডিকেল বোর্ড বসবে। রোগীর জন্য যা যা ভালো হয় আমরা চেষ্টা করব, বোর্ড যেভাবে রিকমেন্ড করবে, এবং আমরা বলে দিয়েছি যে এই বাচ্চার চিকিৎসার জন্য আমরা সর্বতভাবে চেষ্টা করব এবং ফ্রি অফ কস্ট তার যেসব জিনিস লাগবে, ওষুধপত্র আমরা হাসপাতাল থেকে প্রোভাইড করব। মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণের ঘটনায় থানায় গিয়েছে পরিবারের সদস্যরা। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানতে চাই। যুক্ত হচ্ছেন সহকর্মী বিশ্বজিৎ বাপি। বাপি, পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো মামলা দেওয়া হয়েছে কিনা এবং এ বিষয়ে পুলিশ কি বলছেন, বিস্তারিত জানাবেন।
মাগুরার যে আলোচিত যে ঘটনা, যে 8 বছরের শিশু ধর্ষণ, এই বিষয় কিন্তু মাগুরা গোটা শহর বা গোটা জেলা কিন্তু উত্তাল হয়ে আছে। আজ এই মুহূর্তে আমি মাগুরা যে সদর থানায় আসছি, এই মাগুরা সদর থানাতেই কিন্তু এই কিছুক্ষণ আগেই কিন্তু তার পরিবারের থেকে মেয়েটির বাবা এবং চাচা সহ পরিবারের অন্য সদস্যরা কিন্তু এখানে কিন্তু তারা থানায় যে মামলা দায়ের করতে আসছে। তো আমি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে থানার যে মামলা করার যে বিভিন্ন প্রসেস, এই প্রসেসটা কিন্তু তারা মেনটেন করছে। আর শারীরিকভাবে মেয়েটির যে অবস্থান, আমরা যে ঢাকা থেকে আমাদের রিপোর্টারের মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি, সে মেয়েটি কিন্তু এখনও কিন্তু আশঙ্কা মুক্ত নয়। ক্রমে তার কিন্তু অবস্থা কিন্তু আরও অবনতির দিকে যাচ্ছে। তা সেই বিষয়ে তার পরিবার থানায় এসে ভেঙে পড়েছে এবং এই বিষয়কে কেন্দ্র করে কিন্তু শহরের বিভিন্ন জায়গায় মিছিল, সমাবেশ এবং বিক্ষোভের মতন বড় বড় কর্মসূচি কিন্তু মাগুরাবাসী হাতে নিয়েছে। তো থানায় আমরা এসে থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা, তার সঙ্গে কথা বলেছে। তিনি যেটা জানিয়েছেন যে এই মামলার জন্য যে 3 জনকে, প্রাথমিক পর্যায়ে 3 জনকে কিন্তু পুলিশ আটক করেছে। এই ছিল মাগুরা সদর থানা থেকে সর্বশেষ। মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণের ঘটনায় থানায় গেছে তার পরিবারের সদস্যরা, সেই খবর জানছিলাম। রাজধানীর কলাবাগান এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সহ 14 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের আদালতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আরও জানাতে সিএমএম আদালত থেকে যুক্ত হয়েছেন রাব্বি হোসেন। রাব্বি, আদালতে নেওয়ার পর মামলার বিষয়ে সবশেষ কি তথ্য জানা গেল, জানাবেন। মুক্তি, আমার কাছে এখন সবশেষ যে তথ্য রয়েছে সেটি হচ্ছে যে এই যে 14 জনকে যে আটক করে গ্রেপ্তার দেখানো হয়েছে, সেই গ্রেপ্তারের যে বা মামলার যে ফরওয়ার্ডিংটি সেটি আমার হাতে এসেছে এবং আমি সেখানে দেখেছি যে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের মামলা তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং সেটি দ্রুত বিচার আইনের মামলা। এবং এই 14 জনের মধ্যে 7 জন কিশোর এবং বাকি 7 জন প্রাপ্তবয়স্ক। মূলত যে 7 জন প্রাপ্তবয়স্ক তাদেরকেই মামলা দেওয়া হবে, আর বাকি যে 7 জন কিশোর শিশু রয়েছে তাদেরকে এই যে অপরাধের কারণে তাদেরকে হয়তো শিশু যে কিশোর উন্নয়ন কেন্দ্র রয়েছে সেখানে আদালত তাদেরকে পাঠাতে পারেন। এই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন মামলার যে তদন্তকারী কর্মকর্তা যিনি রয়েছেন কলাবাগান থানার, এই তারেক মাসুদ, তিনি। তার সঙ্গে কথা হয়েছে আমার। যদিও এখন পর্যন্ত তাদেরকে হাজতখানাতে রাখা হয়েছে এবং তিনি এই বিষয়টি নিশ্চিত করেছেন যে তাদেরকে আদালতে বিচারকের সামনে উপস্থাপন করা হবে না, যেহেতু তারা কিশোর রয়েছেন, শিশু রয়েছেন। আরও এখানে 14 জনের মধ্যে 7 জনই শিশু কিশোর। তাদেরকে এখন হাজতখানাতে রাখা হয়েছে। এই হাজতখানা থেকেই তাদেরকে কারাগারে পাঠানোর আবেদনটি করা হয়েছে, অর্থাৎ কোনো প্রকার রিমান্ড তাদেরকে চাওয়া হয়নি। এবং সেখানে বলা হয়েছে যে এই যে ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে, সেই ভাঙচুর লুটপাটে প্রায় 2 লক্ষ টাকার আর্থিক এখানে অর্থ ছিল। এছাড়া সেখানে কম্পিউটার নিয়ে যাওয়া হয়েছে। এই বিষয়গুলো সেখানে উল্লেখ করা হয়েছে এবং সেখানে এটি যেহেতু শাস্তিযোগ্য অপরাধ, সেই বিষয়টিও এখানে আমলে নিয়ে সেই মামলার যে ফরওয়ার্ডিংটি রয়েছে সেখানে লেখা হয়েছে। অর্থাৎ মূল প্রধান আসামি যেখানে করা হয়েছে সেটি হচ্ছে কলাবাগান থানার যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক, কলাবাগান থানার যে আহ্বায়ক সালমান যিনি রয়েছেন, তাকেই আসলে মূলত এখানে প্রধান আসামি করা হয়েছে। এবং 7 জনের মধ্যে 7 জন যারা প্রাপ্তবয়স্ক তাদেরকে এখানে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া এখানে এই এজাহারনামী আসামির পাশাপাশি অজ্ঞাতনামা আসামিও রয়েছে। আমরা কয়েকজনের নাম দেখেছি অজ্ঞাতনামা আসামি, তবে তাদেরকে আদালতের কাছে অর্থাৎ বিচারকের কাছে উপস্থাপন করা হবে না। তাদেরকে হাজতখানা থেকেই তাদেরকে আবারও কারাগারে পাঠানোর আবেদন করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তাদেরকে এই মামলার যে শুনানি বা ফরওয়ার্ডিংটি আদালতের কাছে উপস্থাপন করে তাদের যেই কার্যক্রম সেটি শেষ করা হবে। এই ছিল আমার কাছে সবশেষ খবর। সিএমএম আদালত থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাব্বি হোসেন।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফরিদা আক্তার এবং রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহারের ব্যবসা প্রতিষ্ঠানে পেট্রোল বোমা হামলা হয়েছে। গতকাল রাত প্রায় 11:30টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ সড়কে এই ঘটনা ঘটে। বাড়িটির পাশে শস্য প্রবর্তনা নামে একটি প্রতিষ্ঠানের সামনে থেকে পেট্রোল বোমা সদৃশ বস্তু পাওয়া যায়। ঘটনাস্থলে পৌঁছে পেট্রোল বোমা উদ্ধার করেন সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট। প্রতিষ্ঠানটি মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার ও চিন্তক ফরহাদ মজহারের মালিকানাধীন। এদিকে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেও ফরহাদ মজহারের ব্যবসা প্রতিষ্ঠানে বোমা হামলায় জড়িতদের চিহ্নিত করা এখনও সম্ভব হয়নি। ফুটেজের অস্পষ্টতায় তদন্তে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ। বনশ্রীতে স্বর্ণ ডাকাতির ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিবি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার বলেন, তদন্ত করে জড়িত 7 জনের মধ্যে 6 জনকেই গ্রেপ্তার করা হয়েছে। গত 23 ফেব্রুয়ারি দোকান থেকে বাসায় ফেরার পথে বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে 200 ভরি স্বর্ণ লুট করে নেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় শুক্রবার গ্রেফতার করা হয়েছে জড়িত 6 জনকে। উদ্ধার করা হয়েছে লুট করা স্বর্ণ, বিক্রির টাকা ও ডাকাতির সময় ব্যবহার করা অস্ত্র, বাইক। এরা সবাই পেশাদার ডাকাত। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে তথ্য জানায় ডিএমপি। ব্রিফিংয়ে তারাবির নামাজের সময় ঘরবাড়ি ও দোকানপাটে বাড়তি সতর্ক থাকবার পরামর্শ দেন ডিএমপি কমিশনার। ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার আগে বাসা, বাড়ি, অফিস, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানের নিজ দায়িত্বে নিরাপত্তা নিশ্চিত করে যাবার পরামর্শ দেন তিনি। জানান, ছিনতাই রোধে সহায়ক পুলিশ ফোর্স মাঠে নামানো হয়েছে। ঢাকাবাসী যাতে নিরাপত্তা বোধ থেকে বের হয়ে আসতে পারেন, ঢাকাবাসী জানুক যে এইরূপ একটি ঘটনা ঘটছিল, সেটি ব্যাপক ভাইরাল হয়েছিল, পুলিশ এটাকে ডিটেক্ট করছে, উদ্ধার করছে। সো আমাদের পুলিশ সক্ষম, ঘটনা একটি দুটি হলো, আমাদের পুলিশ সক্ষম। কোনো বাড়িতে, কোনো অফিসে ক্যাশ টাকা আছে, স্বর্ণ আছে, ভ্যালুয়েবলস আছে, এইটা খবর পাওয়ার পরে কোনোভাবেই কোনো ব্যক্তির এই অধিকার নেই ওইখানে যে অভিযান চালিয়ে সেটা সেই বাসা বা সেই অফিস তছনছ করা। আইন হাতে তুলে নেবেন না। আপনার কাছে এরকম কোনো সংবাদ থাকলে আপনি ল এনফোর্সিং এজেন্সির সাহায্য নেন। ল এনফোর্সিং এজেন্সির লোকেরা এই অভিযান পরিচালনা করবে। এখন দুপুরে একটি বিরতি নিচ্ছে, ফিরছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না হলেও অভ্যন্তরীণভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দেশের প্রধান দুই বড় রাজনৈতিক দল বিএনপি ও জামাত। বিএনপি বলছে, কেন্দ্র থেকে তৃণমূল সব পর্যায়ের ইতিমধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পূর্ণ করেছে তারা। আর জামায়াতের দাবি, হাসিনার আমলে অলিখিত রাষ্ট্রীয় নিষেধাজ্ঞার পর এবার সংসদীয় এলাকাগুলোয় জনসংযোগ বাড়াতে মনোযোগ তাদের। এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মত, দলগুলোর নির্বাচনের প্রস্তুতি হতে হবে পলিসি নির্ভর। সাথে নির্বাচন ঘিরে সন্ত্রাস ও কালো টাকার ব্যবহার বন্ধে সতর্ক থাকবার আহ্বান তাদের। আর জানাবেন জাওয়াত মাহমুদ। হাসিনা পতনের পর অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন কেন্দ্রিক চর্চা শুরু হয়। এরই মাঝে আগে স্থানীয় সরকার নাকি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, তা নিয়েও দলগুলোর মধ্যে দেখা যায় বিপরীতমুখী অবস্থান। নির্বাচনকে নিরপেক্ষ করার প্রয়োজনে যে সংস্কারটুকু ন্যূনতম প্রয়োজন, তার জন্য যতটুকু সময় যৌক্তিক প্রয়োজন হবে, জামাত ইসলামী সে সময় দিতে প্রস্তুত। নির্বাচনের সময়টা আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি জুলাই আগস্ট হচ্ছে একটি যৌক্তিক সময়। এমন পরিস্থিতিতে বিএনপি চলতি বছর জাতীয় নির্বাচনের দাবিতে সোচ্চার হওয়ার পাশাপাশি ভোটমুখী প্রস্তুতি শুরু করেছে। জনসংযোগ বাড়াতে বিভিন্ন কর্মসূচিও বাস্তবায়ন করছে দেশের প্রধান রাজনৈতিক দলটি। নির্বাচনের প্রস্তুতি নিয়ে জানতে চাইলে দলের এই শীর্ষ নেতা জানান, কেন্দ্র থেকে তৃণমূল সব পর্যায়ে নেতারা ইতিমধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। আমাদের নির্বাচনে যাওয়ার জন্য 7 দিন টাইম প্রয়োজন। আমাদের প্রার্থীরা তো দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন, তারা আগেও কয়েকটা নির্বাচন করেছেন প্রায় সবাই, এবং নির্বাচন আমাদের জন্য নতুন কোনো কিছুই নয়। যারা নতুন রাজনৈতিক দল করছে তারা হয়তো নির্বাচন নিয়ে তাদের অনেক প্রস্তুতির দরকার, অনেক সময় দরকার। বিএনপির জন্য এটি প্রযোজ্য নয়।
দেশের আরেক বড় রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর ক্ষেত্রে বাস্তবতা কিছুটা ভিন্ন। দলটির সেক্রেটারি জেনারেল বলছেন, আওয়ামী লীগ আমলে সারা দেশে দলীয় কার্যালয় বন্ধ সহ অলিখিত রাষ্ট্রীয় নিষেধাজ্ঞায় ছিল তাদের দল। জুলাই বিপ্লবের পর নির্বাচনী এলাকাগুলোতে কর্মী সভা থেকে শুরু করে সভা সমাবেশের মধ্য দিয়ে জনসংযোগ বাড়িয়ে আগামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তারা। ফ্যাসিবাদী সরকারের অত্যাচার, মামলা, হামলা, আমাদের কারা জীবন, রিমান্ড, আমাদের তো 5 জন একত্রিত হতে দেয়নি। ফলে আমরা তো দীর্ঘদিন মানুষের কাছে যাওয়া থেকে বঞ্চিত ছিলাম। নির্বাচনী এলাকাগুলোতে সম্ভাব্য প্রার্থী যারা, তাদেরকে যেতে বলছি, তারা সেখানে যাচ্ছেন, গণসংযোগ করছেন, মিটিং করছেন, সমাবেশ করছেন, কর্মী সম্মেলন করছেন, মানুষের পাশে থাকছেন। যে সময়ে রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে, সে সময় বিশ্লেষকরা বলছেন, আগের মতো পরিচয়বাদী রাজনীতি বাদ দিয়ে দলগুলোর নির্বাচনের প্রস্তুতি হতে হবে জনমুখী। এর সাথে সন্ত্রাস, সহিংসতা ও কালো টাকা ব্যবহার বন্ধের পাশাপাশি জাতীয় স্বার্থে দলগুলোকে কথাবার্তায়ও সতর্ক থাকার আহ্বান তাদের। নেতাদেরকে কথাবার্তায় একটু সতর্ক হতে হবে, যাতে তারা গোটা জাতির কাছে একটা উল্টা মেসেজ না দেন। নির্বাচনে দুর্নীতি, সহিংসতা, সন্ত্রাস, কালো টাকার ব্যবহার ইত্যাদি, আমরা এত কিছুর পরে ওই কোনো কিছুই দেখতে চাই না, একটা সুন্দর নির্বাচন চাই। পলিটিক্যাল রাইভালরি থাকবে, কিন্তু সেইটা যেন ওই ম্যানিকিয়ান ভিউটাকে অ্যাডপ্ট করা না হয়, সেইখানে যেন এই ডিহিউম্যানাইজেশনটা না আসে, সেইখানে যেন আইডেন্টিটি পলিটিক্সটা যেন কাজ না করে, সেইখানে যেন মানুষের ওয়েলফেয়ার কোন দল কত উন্নতভাবে সেটাকে প্রেজেন্ট করতে পারে, কম্পিটিশনটা সেখানে হোক। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়েই ভোটের প্রতি নাগরিকদের আস্থা ফিরবে বলে মনে করছে দেশের বড় 2 রাজনৈতিক দল। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। মাদারীপুরে বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে 2 সহোদরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। আহত হয়েছেন আরও অন্তত 5 জন। ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে 2 জনকে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে সদর উপজেলার খোয়াজপুরে কীর্তিনাশা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল সর্দার। এ নিয়ে একই এলাকার শাহজাহান খানের সঙ্গে দ্বন্দ্ব হয় তার। এরই জেরে বেলা 11টার দিকে সাইফুলের উপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। খবর পেয়ে তাকে উদ্ধারের জন্য এগিয়ে যায় পরিবারের সদস্য সহ বেশ কয়েকজন। এ সময় সাইফুল সহ তার আপন ভাই আতাউরকে কুপিয়ে হত্যা করা হয়। আহত হন আরও অন্তত 5 জন। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে 3 জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এদিকে হত্যাকাণ্ডের পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অতিরিক্ত সদস্য। এই পরিকল্পনা আজকে অনেক দিন ধরে চলতেছে, এতদিন পারে নাই। 4 দিন আগেও ঢুকছিল, তারা চেষ্টা করছে থামানোর, তখন ঢুকতে পারে নাই। আজকে ঢুকে সাইফুল সর্দারের মার্ডার করে ফেলাইলো, তার মেজো বাইরে আর হলো এই যে তার বড় বাইরে। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত আছে, কিন্তু আমরা সতর্ক অবস্থায় আছি। আমাদের একটা ডেপ্লয়মেন্ট এখানে আছে এবং আমরা অপরাধীদের ধরতে যারা যারা হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট ছিল তাদেরকে ধরার জন্য আমরা অভিযান চালিয়ে যাচ্ছি। চুয়াডাঙ্গার তিতুদহে বিএনপির 2 পক্ষের সংঘর্ষে রফিকুল ইসলাম নামে দলটির সাবেক এক নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 2 জন। সকাল 11টার দিকে ইউনিয়ন পরিষদের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, টিসিবির কার্ড ও ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থকদের সঙ্গে রফিকুল ইসলামের বাক বিতণ্ডা হয়। এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়। এতে ঘটনাস্থলেই মারা যান বিএনপির সাবেক নেতা রফিক। পুলিশ জানায়, ঘটনা তদন্ত চলছে, দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। ছুটির দিনে ফুটপাত থেকে শুরু করে শপিং মলে জমে উঠেছে ঈদের কেনাকাটা। পরিবার পরিজন নিয়ে অনেকটা স্বস্তিতে কেনাকাটা করতে অনেকেই আগে ভাগেই আসছেন বিভিন্ন মার্কেট ও শপিং মলগুলোতে। এ বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে রাজধানীর মিরপুর হোপ মার্কেট থেকে যুক্ত হয়েছেন মেহেরিন অ্যানি। অ্যানি, আজ সাপ্তাহিক ছুটির দিন, ঈদ কেনাকাটা কতটা জমে উঠলো, কি দেখছেন জানাবেন। যারা দিচ্ছে না, সত্যিকার অর্থে একটা শিশু
রাস্তার পাশের যে দোকানগুলো রয়েছে সেখানে ভিড় অনেকটাই বেড়েছে এবং এই সকাল থেকেই কিন্তু এই বিভিন্ন বিপণী বিতান থেকে শুরু করে শপিং মলেও কিন্তু বিক্রিবাট্টা বেড়েছে। পাশাপাশি এই রাস্তার পাশের যে দোকানগুলো রয়েছে সেখানেও বিক্রিবাট্টা অনেকটাই বেড়েছে। আপনাকে আমি যদি দেখে যে আমার পেছনে যে ভাসমান দোকানগুলো রয়েছে এই মিরপুরের হোপ মার্কেট খ্যাত যে মার্কেটটি রয়েছে এখানে কিন্তু অনেকটাই কম দামে যেসব মার্কেটগুলো রয়েছে মার্কেটের ভেতরের দোকানের থেকে এখানে যেসব ভাসমান দোকানগুলো রয়েছে সেখানে অনেকটাই 3 থেকে 4 গুণ কম দামে কিন্তু ক্রেতারা এখান থেকে কিনতে পারে। তো যে সেই জায়গা থেকে শুধু স্বল্প আয়ের মানুষ না, এখানে কিন্তু আসলে যারা মধ্যম আয়ের মানুষ থেকে শুরু করে উচ্চ আয়ের মানুষগুলোও কিন্তু তারা এখানে আসেন এবং তারা অনেকটাই কেনাকাটা করছেন এবং তাদের সাথে আমার কথা হয়েছে। তারা জানিয়েছে যে যেহেতু এখানে অনেকটাই মার্কেটের ভেতরের দোকান থেকে কম দামে কেনা যায়, তো সেই জায়গা থেকে তারা এখানেই আসলে এই সাপ্তাহিক ছুটিতে এসেছেন পরিবার পরিজনের জন্য কেনাকাটা করতে। এবং তারা বলছে যে যদিও মার্কেটে যেসব ফ্যাশন হাউসগুলো রয়েছে সেখানকার থেকে এখানকার কাপড়ের যে কোয়ালিটি রয়েছে সেটি অনেকটা খুব বেশি একটা পার্থক্য না থাকে এখানে কম দামে পাচ্ছে, তাই তারা এখান থেকে কিনছে। এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে বিক্রেতাদেরও কিন্তু অনেকটাই ব্যস্ত সময় পার করছে এবং ক্রেতারা যারা আছেন তারাও কিন্তু এই বেলা গড়ার সাথে সাথে এখানেও কিন্তু ভিড় অনেকটাই বাড়ছে। তবে এখানে যেটি দেখা যাচ্ছে যে নারীদের যে পোশাকগুলো রয়েছে সেই পোশাকগুলোর বিক্রি কিন্তু অনেকটাই বেশি, পাশাপাশি বাচ্চাদের যে পোশাকগুলো রয়েছে জুতা রয়েছে সেগুলো কিন্তু অনেকটা বেশি বিক্রি হচ্ছে। তবে এখানে আসলে যারা বিক্রেতারা আছে তারা বলছে যে এখন যে বিক্রি হচ্ছে তার থেকে কিন্তু অনেকটা বেশি বিক্রির আশা তারা করছেন 10 রমজানের পর থেকে, এবং তারপরে কিন্তু এখন যে বিক্রিবাট্টা হচ্ছে তার থেকে আরো ভালো বিক্রি তাদের হবে বলে তারা জানিয়েছে। এবং এই শুধু এই রাস্তার পাশের দোকানগুলো নয়, যেসব ফ্যাশন হাউসগুলো রয়েছে এবং শপিং মলের যেসব দোকানগুলো রয়েছে সেখানেও কিন্তু আজকে সাপ্তাহিক ছুটিতে অনেকটাই বিক্রি বেড়েছে এবং ক্রেতা এবং বিক্রেতারা অনেকেই কিন্তু বলছে যে এই যে রমজানের প্রথম যে সাপ্তাহিক ছুটি সেখানে সেই জায়গা থেকে এখানে অনেকটাই দেখা যাচ্ছে যে ভিড় অনেকটা বেড়েছে এবং এই ভিড় কিন্তু তারা বলছে যে এই রমজানের যত দিন আগাবে ততই কিন্তু এই ভিড় বাড়বে এবং বিভিন্ন কিন্তু দোকানগুলোতে কিন্তু ছাড়েরও ব্যবস্থা করা হয়েছে। তো মুক্তি এই ছিল আমার কাছে সর্বশেষ। মিরপুর হোপ মার্কেট থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মেহেরিন আনি। পদোন্নতি ও বৈষম্য নিরসনের দাবিতে চলা কর্মবিরতি প্রত্যাহার করেছেন বিসিএস স্বাস্থ্য ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম। এর আগে 10 মার্চ পর্যন্ত প্রতিদিন 2 ঘন্টার কর্মবিরতি ঘোষণা করেছিল তারা। এ দাবি নিয়ে সকালে ঢাকা মেডিকেলের সামনে চিকিৎসকরা প্রতিবাদ করেন। এ সময় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান প্রতিবাদ স্থলে আসেন। তার আশ্বাসে আন্দোলনরত চিকিৎসকরা 3 মাসের জন্য কর্মবিরতি প্রত্যাহার করেন। এই সময়ের মধ্যে দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতি পালনের হুঁশিয়ারি দেন তারা। এখন দুপুরে নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। চট্টগ্রামের সীতাকুণ্ডে কিছুদিনের মধ্যেই শুরু হবে বাঁশবাড়িয়া সন্দ্বীপ নৌরুটে ফেরি চলাচল। সড়ক নির্মাণ, ড্রেজিং, বেড়িবাঁধ সহ ইতোমধ্যে সার্বিক নির্মাণ কাজের অগ্রগতি হয়েছে 80%। সকালে নির্মাণ কাজ পরিদর্শন করেন জ্বালানি, সড়ক ও রেল উপদেষ্টা ফাউজুল কবির। এ সময় তিনি বিআইডব্লিউটিএস সহ সংশ্লিষ্টদের সাথে প্রয়োজনীয় নির্দেশনা দেন। এর মাধ্যমে প্রথমবারের মতো ফেরি যোগাযোগের আওতায় আসবে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা। যোগাযোগের ক্ষেত্রে এটি নতুন দিগন্তের সূচনা করবে বলে মনে করছেন দ্বীপের বাসিন্দারা। এর মাধ্যমে অবসান হবে 20 কিলোমিটার সমুদ্র পাড়ি দেওয়ার দুর্ভোগের। সন্দ্বীপে প্রবেশ করবে সব ধরনের যানবাহন। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে আছে বাংলাদেশ সেনাবাহিনী। ময়মনসিংহের ত্রিশালে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনে আগুন লাগার 1 ঘন্টা পর স্বাভাবিক হয়েছে ঢাকা ময়মনসিংহ রুটের ট্রেন চলাচল। রেল কর্তৃপক্ষ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন সকাল 9:45টার দিকে ত্রিশালের ঝলা স্টেশনে পৌঁছালে হঠাৎ করে ইঞ্জিনে আগুন লেগে যায়। এতে বন্ধ হয়ে যায় ঢাকা ময়মনসিংহ রেল যোগাযোগ। পরে খবর পেয়ে ময়মনসিংহের কেওয়াটখালী লেকোশেড থেকে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী রিলিফ ইঞ্জিন। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। রিলিফ ইঞ্জিনের সহায়তায় জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ে যাওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত ট্রেনটি।
শেরপুরে আসন্ন ঈদ উল ফিতরকে ঘিরে বিপণী বিতানগুলোতে বিদেশি প্রসাধনের পাশাপাশি বেড়েছে দেশীয় পণ্যের সমাহার। এসব পণ্য দিনে দিনে গ্রাহকদের আস্থা অর্জন করতে পেরেছে। ঈদকে ঘিরে দেশীয় এসব কসমেটিক্স পণ্যে দেওয়া হচ্ছে নানা মূল্য ছাড়। বিক্রেতারা বলছেন, এবার ঈদকে সামনে রেখে জেলার 3 শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানে প্রায় 25 কোটি টাকার প্রসাধনী বিক্রি হবে। শেরপুর থেকে জাহিদুল খান সৌরভের প্রতিবেদন। ঈদ ধর্মীয় গুরুত্বের সাথে বাণিজ্যিকভাবেও গুরুত্বপূর্ণ। ঈদকে ঘিরে বিভিন্ন পণ্যের সাথে বিক্রি বাড়ে প্রসাধনী সামগ্রীর। গুণ ও মান বিবেচনায় বিদেশি প্রসাধনী পণ্যের পাশাপাশি বিক্রি বাড়ে দেশীয় প্রসাধনীর। শেরপুরের বিপণী বিতানগুলোতে পোশাকের দোকানের পাশাপাশি নারীদের ভিড় বেড়েছে প্রসাধনী ও সাজসজ্জার দোকানে। রূপচর্চায় দেশীয় স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, লিপস্টিক, মেহেদি সহ বিভিন্ন নিত্যপণ্যই বেশি আগ্রহ তাদের। দামে সাশ্রয়ী হওয়ার সাথে দেশের আবহাওয়া ব্যবহার উপযোগী হয় এসব পণ্য অর্জন করেছে ক্রেতাদের আস্থা। কসমেটিক্সের দোকানে এসেছি ঈদের জন্য কিছু কেনাকাটা করতে। যারা স্টুডেন্ট আছি আমাদের মনে হয় আমাদের জন্য বাজেট ফ্রেন্ডলি দেশি পণ্যটাই ভালো। দেশীয় ন্যাচারাল জিনিসগুলি, প্রাকৃতিক, এগুলি আমি ইউজ করতে ভালোবাসি। আগে প্রসাধনীর বাজার ছিল বিদেশি ব্র্যান্ড নির্ভর, তবে বর্তমানে দেশীয় ব্র্যান্ডগুলি বৈচিত্র্যময় এবং আধুনিকতার সাথে তাল মিলিয়ে ক্রেতাদের আস্থা ও চাহিদা পূরণে সক্ষম। এছাড়া ঈদকে ঘিরে বিভিন্ন মূল্য ছাড় ও আকর্ষণীয় প্যাকেজ ঘোষণা করে থাকে, যা দেশীয় পণ্যের বিক্রি ও পরিচিতি বাড়াতে ভূমিকা রাখে। বিদেশি পণ্যের পাশাপাশি এবছর দেশীয় পণ্যের চাহিদাটা সব থেকে বেশি। ক্রেতাদের দিকে তাকিয়ে এই বছর আমরা দেশীয় পণ্যটার সমারোহ সবচেয়ে বেশি রাখছি। আমাদের দেশি অন্য প্রোডাক্টগুলো কাস্টমার এবার বিদেশি প্রোডাক্টের চাইতে আমাদের এবার দেশি প্রোডাক্টের প্রতি কাস্টমার অনেক ঝুঁকতেছে। ব্যবসায়ীদের আশা, আসন্ন ঈদ উল ফিতরে জেলায় অন্তত 25 কোটি টাকার প্রসাধনী সামগ্রী বিক্রি হবে। শেরপুর জেলায় 25 থেকে 30 কোটি টাকা বেচাকেনা হবো, এই আশা নিয়ে আমরা অগ্রসর হচ্ছি। মোটামুটি দেশি পণ্যের চাহিদা আছে ভালো, বিদেশি পণ্যের চাহিদাও আছে, কিন্তু দাম বেশি হওয়ার কারণে আমরা কল্প রাখার চেষ্টা করতেছি। ঈদের কেনাকাটা এখনো জমে না উঠলেও বিক্রেতাদের আশা সপ্তাহ খানেকের মধ্যে জমে উঠবে বেচাকেনা। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, অলওয়েজ বিউটিফুল। দেশের বাইরের প্রসঙ্গ, যুদ্ধবিরতিতে রাজি না হলে নতুন নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপ করা হবে রাশিয়ার উপর। শুক্রবার মস্কোকে এমন হুঁশিয়ারি জানালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে একথা জানান তিনি। বৃহস্পতিবার রাতভর ইউক্রেন ভূখণ্ডে হামলার পরদিনই রাশিয়ার উপর চটেছেন ট্রাম্প। বলেন, দেরি হবার আগে রাশিয়া ও ইউক্রেনকে আলোচনার টেবিলে বসতে হবে। যদিও রাশিয়ার উপর নিষেধাজ্ঞার বিষয়টি নতুন নয়। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, কানাডা ও জাপান থেকে পর্যন্ত প্রায় 21,000 নিষেধাজ্ঞা জারি হয়েছে মস্কোর উপর। আর একটা বিরতির সময় হলো এখন দুপুরে। ফিরছি একটু পর, সাথেই থাকুন। আর একবার ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। ক্রয় বিক্রয় ও লেনদেনের স্বচ্ছতা পেয়ে 2018 সালে দেয়া নিষেধাজ্ঞা বাফুফের উপর থেকে তুলে নিল ফিফা, যে কারণে ফিফার অনুদান স্বাভাবিক কিস্তিতে পাবে বাফুফে, এমনটাই জানালেন সহ সভাপতি ফাহাদ করিম। তাছাড়া নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় দেশের ফুটবল উন্নয়নে ফিফায় তহবিল চাইতে পারবে বলে মনে করছেন বাফুফে কর্তা। এসকে শাওনের প্রতিবেদন। দেশের ফুটবলের উন্নয়নে ফিফা থেকে আর্থিক বরাদ্দ পায় বাফুফে, তবে সেই অর্থ ব্যয় করার ব্যাপারে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা না মানায় 2018 সালে আর্থিক নিষেধাজ্ঞার কবলে পড়ে ফেডারেশন। বাফুফের নতুন কমিটি ক্রয় বিক্রয় ও লেনদেনের স্বচ্ছতা দেখানোয় দীর্ঘ সময় পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে ফিফা, যে কারণে তাবিদ আওয়াল নেতৃত্বাধীন কমিটিতে এখন স্বস্তির হাওয়া। ফিফা ওয়ার্ল্ডে আমাদের সম্মানটা বাড়লো, বিকজ একটা সদস্য ফাইন্যান্সিয়াল রেস্ট্রিকশন আছে, এটা কখনোই কাম্য না। আমরা মনে করি আমরা যদি ভালো কাজ করি এবং এভাবে কন্টিনিউ করি, ফিফা থেকে আমরা আরো সহায়তা পাবো ইনশাআল্লাহ। আর লাস্টলি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আমাদের হোয়াটএভার অ্যামাউন্ট যেটা আমাদের দেওয়ার কথা অ্যাজ এ মেম্বার, আমরা যেটা পাওয়ার কথা, আমরা ইনশাআল্লাহ এখন পুরো টাকাটা পাওয়ার চেষ্টা করতে পারবো। আর্থিক নিষেধাজ্ঞা থাকায় কি কি প্রতিবন্ধকতা ফেডারেশনকে মোকাবিলা করতে হতো, এই বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। আপনাকে যে থোক টাকাটা দেওয়া হতো, ওই টাকাটা সাধারণত 2টা কিংবা 3টে ইনস্টলমেন্টে দিত, টিপিক্যাল যা নর্মাল। বাট তখন ইনস্টলমেন্ট অনেক বাড়া দেয়, 10-12টা ইনস্টলমেন্ট করে টাকাটা দিত, এবং প্রত্যেকবার দিত। দেওয়ার পরে যে টাকাটা দেওয়ার কথা আমাদেরকে, ওই টাকা থেকে একটা টাকা কেটে ফিফা একটা অডিটর নিয়োগ করতো।
ওই অডিটর অডিট করে যদি ওকে বলতো পরের টাকাটা আবার পেতো। তো এরকম করে যেটা হতো যে আমাদের বাৎসরিক যে কোটা ছিল ওই টাকাটা আসলে কোনোদিন রেস্ট্রিকশনে থাকলে আমরা কোনোদিন পুরোপুরি টাকাটা পেতাম। যে টাকাটা পাওয়ার কথা সে টাকা থেকে আপনার একটা টাকা কেটে একটা অডিটর ফার্মকে নিয়োগ করতো, মানে আমাদের টাকা থেকে কেটে আমাদেরকে অডিট করাইতো। এর ফিফার ফরওয়ার্ড প্রোগ্রাম, ফিফার স্পেশাল প্রোগ্রাম, অনেকগুলি প্রোগ্রাম আছে ফিফার, যেগুলি থেকে আপনি চাইলে ভালো প্রজেক্ট হলে ফিফা আপনাকে টাকা দেয়, এটা সকল সদস্যকে দেয়। তো ওই টাকাগুলি আমরা চেতে পারতাম না। কাজী সালাউদ্দিনের আমলে আর্থিক কারণেই জরিমানা গুনতে হয়েছিল সাবেক সিনিয়র সহসভাপতি সালাম মুর্শিদিকে। তাছাড়া বিগত সময়ে সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা আবু নাঈম সোহাগের নিষিদ্ধ হওয়ার অন্যতম কারণ ছিল আর্থিক অনিয়ম। এসকে শাওন, এখন ঢাকা। শেষ করছি এখন দুপুর। তার আগে শিরোনামগুলো আরও একবার। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টিতে অর্থ বিনিয়োগ করছে বললেন প্রধান উপদেষ্টা। নারী নির্যাতনের ঘটনায় উদ্বেগ, অদম্য নারীদের সম্মাননা। কলাবাগানে চাঁদাবাজিতে অভিযুক্ত 14 জন আদালতে, চিহ্নিত হয়নি ফরহাদ মজহারের প্রতিষ্ঠানে হামলাকারী। গণশ্রীতে স্বর্ণ লুটের ঘটনায় গ্রেপ্তার 6। মাগুরায় ধর্ষণের শিকার শিশুর শারীরিক অবস্থার অবনতি, চিকিৎসা নিশ্চিতে ঢাকা মেডিকেলে 4 সদস্যের বোর্ড গঠন। এবং রোডম্যাপ না হলেও নির্বাচনের জন্য প্রস্তুতি বিএনপি জামায়াতের। সন্ত্রাস ও কালো টাকার ব্যবহার বন্ধে সতর্ক থাকবার আহ্বান। এ ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।